হে হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ, কী অবস্থা সবার? তো আজকে আমরা এক্সপ্লেনেশন করতে চলেছি কালকি 2898 এডি এই মুভিটি। তো এই মুভিটি ব্যাপক আলোচনায় ছিল। এই মুভিটি একদিনে প্রায় 200 কোটি টাকা ইনকাম করে। তো জাস্ট ইমেজিন ভাই, যেখানে বলিউডের মতো সিনেমার সাথে টক্কর দিতে চলেছে এই মুভিটি। সিনেমার শুরুতে আমরা মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের একটি অংশ দেখতে পাই, যে দৃশ্যতে আমরা দেখতে পাই যুদ্ধ প্রায় শেষের দিকে। চারদিকে আগুন জ্বলছে আর হাজার হাজার লাশ পড়ে আছে। এমন সময় অশ্বত্থামাকে দেখি। অশ্বত্থামা রেগে আগুনের গোলা নিক্ষেপ করে অর্জুনের পুত্র অভিমন্যুর গর্ভবতী স্ত্রীকে হত্যা করে। সেই সময় শ্রীকৃষ্ণ সেখানে আসেন এবং বলেন, তুমি যা করেছো তা যুদ্ধের সবচেয়ে বড় পাপ। তখন শ্রীকৃষ্ণ বলেন, মৃত্যুতেই তো মুক্তি, তোমার অভিশাপ হলো তুমি কখনো মরবে না। মৃত্যু ভিক্ষা চাইবে, তুমি গলে পচে মরবে, কিন্তু কখনো তুমি মরে যাবে না। এবং তিনি অস্ত্রধামার মাথার একটি মণি ছিল, সেই মণিটি খুলে নেন। অস্ত্রধামা বলে, এই পাপের কি কখনো মাপ হবে না? শ্রীকৃষ্ণ বলে, তুমি আমাকে আজকে মারতে চাইছো, কিন্তু একদিন আমাকে বাঁচাতে চাইবে। এরপর কলিযুগ আসবে, তখন আমি আবার জন্ম নিব এবং তখন তুমি আমাকে জন্ম নিতে সাহায্য করবে, আর এভাবেই তোমার পাপ পূর্ণ হবে। এরপর আমরা দেখি 2898 এর দৃশ্য, অর্থাৎ মহাভারত থেকে 6000 সাল পরের সময়। পৃথিবীর অবস্থা এখন খুবই খারাপ। গঙ্গার পানি শুকিয়ে গেছে, চারদিকে শুধু হাহাকার। বাতাসে বিষ মিশে গেছে, চারদিকে গাছপালা, নদী নালা, শুদ্ধ বাতাস বলতে আর কিছুই নেই। সারা বিশ্বে কেবলমাত্র একটি শহরে বেঁচে আছে, আর সেই শহরটি হলো কাশী। এখানে পৃথিবীর বাঁচা কোষা যে মানুষগুলো আছে তারা থাকে। এবার এই কাশীতে আমরা বিশাল একটি কমপ্লেক্স দেখতে পাই, যা দেখতে উল্টো পিরামিডের মতো। আর এই কমপ্লেক্সের ভেতর সব রকম সুবিধা রয়েছে, যেমন প্রাকৃতিক পরিবেশ, সুন্দর হাওয়া, খাওয়া দাওয়া এবং নানা রকম ব্যবস্থা। কিন্তু কমপ্লেক্সের ভেতর কেবল বড় লোকরাই থাকতে পারবে। যেসব গরিব সাধারণ লোকেরা তারা বাইরে থাকে এবং তাদেরকে দিয়ে পশুর মতো কাজ করানো হয়। চারপাশ থেকে তাদের ধরে আনা হয়, তাদেরকে চাকর বাকরের মতো রাখা হয়। এবং এই কমপ্লেক্সের হেড হলো সুপ্রিম ইয়াস্কিন, অর্থাৎ এই কল্কি মুভির সবচেয়ে বড় ভিলেন। সে এই সব কিছু তৈরি করেছে এবং সে এই দুনিয়াকে এইভাবে চালাচ্ছে। এবং এই সময় আমরা শহরের দিকে আসা অদ্ভুত একটা গাড়ি দেখি, যাতে করে কিছু লোক কাশি যাচ্ছিল। এখানে আমরা একটা লোক দেখতে পাই, তার সাথে তার দুটো বাচ্চা ছিল। এবার একটা বাচ্চা খুব কাশি হচ্ছিল, তার বাবা তার জন্য আশেপাশে সবার কাছে পানি চায়, কিন্তু কেউ পানি দেয় না। সে সময় একটি বয়স্ক লোক সেখানে ছিলেন, তিনি পানি খেতে দেন। তখন আমরা দেখি অন্য বাচ্চাটি বলে, তুমি এখানে নতুন, তুমি জানো না কেউ ফ্রিতে এখানে জল দেয় না। এবং বয়স্ক লোকটি, যার নাম হচ্ছে রুমি, তিনি বলেন যে হ্যাঁ, আমি এখানে নতুন, আমি অনেক দূরে থাকি। এ সময় বাচ্চাটিকে জিজ্ঞেস করে, তোমরা কি ভাই বোন? তখন বাচ্চাটি বলে, বোন? কে বোন? তুমি দেখছো না আমি ছেলে। আসলে সে বাচ্চাটিও কিন্তু মেয়ে, কিন্তু তার বাবা তাকে ছেলেদের মতো সাজিয়ে নিয়ে এসেছে। কিন্তু কেন, সেটা আমরা পরে জানতে পারবো। যখন তারা কাশিতে নামে, তখনই সুপ্রিম ইয়াস্কিনের সৈন্যরা সেখানে আসে এবং মেয়েদেরকে আলাদা করতে থাকে। তারা যেসব মেয়েরা সন্তান প্রদান করতে সক্ষম, সেসব মেয়েদের তুলে নিয়ে যায়, কারণ সেসব মেয়ের বদলে তারা ভালো দাম পাবে। কিন্তু যখন সুপ্রিম ইয়াস্কিনের লোকেরা ওই মেয়েদের তুলে নিয়ে যাচ্ছিল, তখনই ওই ছেলে সেজে থাকা মেয়েটা বলে, আমি যদি এইরকম মেয়ের খোঁজ দিতে পারি তাহলে আমাকে কত ইউনিট দিবে, অর্থাৎ আমরা ইউনিটকে টাকা বলতে পারি। এবং সঙ্গে সঙ্গে ওই ভাইটি তার বোনকে দেখিয়ে দেয়, কিন্তু আমরা দেখি যে তার বোনকে দেখিয়ে সেখান থেকে পালিয়েছে। পালাতে গিয়ে তার ধাক্কা লেগে যায় ওই বৃদ্ধ রুমির সাথে, এবং রুমি তাকে বাঁচাতে সাহায্য করে। এবং রুমি বলে সে হচ্ছে রেবেলদের একটি অংশ। রেবেলরা বিদ্রোহী, তারাই যারা সুপ্রিম ইয়াস্কিনের বিরুদ্ধে লড়াই করে, যেন পৃথিবীতে একদিন ভালো সময় ফিরে আসে। এবং এই লোকেরা সাম্বালা নামে একটি গ্রামে থাকে। গ্রামটি পাহাড়ের মাঝখানে লুকানো একটি গ্রাম, যে গ্রামের খোঁজ কেউ জানে না। মরিয়ম নামে এক মহিলা তাদের সাম্বালার লিডার, এবং সেখানে রুমি এসেছে একজন প্রেগনেন্ট মহিলার খোঁজে, যার পেটে জন্মাবে কালকি, যেটা কেউ জানে না। কিন্তু সেই মাকে খুঁজতে সাম্বালা গ্রামের লোকেরা এখানে তাকে পাঠিয়েছে। রুমিকে আমরা এবার দেখব গর্ভবতী মহিলা, যার নাম হচ্ছে দিবিয়া, এখানে আনা হবে। এবং রুমির কাছে একটি মণি ছিল, যেটা শ্রীকৃষ্ণ অষ্টধামার মাথা থেকে খুলে নিয়েছিল। এই পাথরটা কোনো গর্ভবতী মহিলার পেটের কাছে নিয়ে গেলে যদি সেটা চকচক করে, তাহলে বুঝতে হবে সেই মহিলা কালকির জন্ম দিবে। কিন্তু এই গর্ভবতী মহিলার পেটের কাছে পাথর নিয়ে গেলে সেটা জ্বলে না। তখন বুঝতে পারে এই মহিলা সেই মহিলা না। কিন্তু ততক্ষণে সুপ্রিম ইয়াস্কিনের লোকেরা চলে আসে, তারা তাদের ধরে নিয়ে কমপ্লেক্সের ওখানে নিয়ে যায়। এবং আমরা এখানে দেখি শয়তান দলের কমান্ডার মানুষকে। এবার কমান্ডার মানুষ এখানে রুমিকে জিজ্ঞেস করে, সাম্বালা কোথায়? কারণ সাম্বালার ঠিকানা কিন্তু কেউ জানে না।
কিন্তু রুমি সেটা বলতে রাজি না হওয়ায় রুমিও প্রেগনেন্ট মহিলাকে মেরে ফেলে। তো ইয়াসকিনের বাকি যে লোকরা ছিল সাম্বালার তাদেরকে ধরতে যায়, কিন্তু তারা সেখান থেকে পালায় এবং আমরা সেখানে বাউন্টি হান্টার্সকে দেখি। তাদের কাজ ছিল পলাতক ব্যক্তিকে ধরে দেওয়া এবং যার বদলে তারা কিছু পরিমাণ ইউনিট পেত এবং 1 মিলিয়ন ইউনিট যদি কারো হয়ে যায় তাহলে তারা কমপ্লেক্সে প্রবেশ করতে পারবে। এবং এখানে আমরা দেখি ভৈরবকে অর্থাৎ প্রভাসকে। ভৈরবও এইরকম বাউন্টি হান্টার্স, সে যে দল থেকে টাকা পায় সে দলের হয়ে কাজ করে এবং তার একটি সুন্দর গাড়ি ছিল। ভৈরবের কোনো ফাইটে আজ পর্যন্ত হারেনি এবং এখানে যে সাম্বালার পলাতক ছেলেটি ছিল তাকে কে ধরবে এটা নিয়ে ভৈরবের সাথে বাকি হান্টারগুলোর সাথে ফাইট হয় এবং ভৈরব জিতে। ভৈরব যখন ওই সন্তান বান্টি হান্টারের কাছ থেকে ওই মূর্তিটা নিতে যায়, মানে যেটা ছিল কাল ভৈরবের মূর্তিটি নেয়ার পর একটি বৃদ্ধ লোক সেখানে আসে এবং বলে যে কাল ভৈরব এক সময় কাশীর রক্ষাকর্তা ছিল, ভৈরব তোমাকে এখন কাশী রক্ষা করতে হবে। কিন্তু এখানে ভৈরবের চরিত্র ছিল এমন যে যেখানে বেশি টাকা পায় সেখানে যায়। অন্যদিকে আমরা দেখি খনন কাজের ফলে কাউন্সিলর বাণী বিশাল ধনুক খুঁজে পায়। কাউন্সিলর বাণীও হচ্ছে সুপ্রিম ইয়াসকিনের লোক, কিন্তু এই বিশাল ধনুকটির কাজ কি সেটা কিন্তু তারা জানে না। এবার আমরা দীপিকা পাডুকোনকে দেখি, যার নাম সুমতি, যে কিনা কমপ্লেক্সের ভিতরে একটি ডিপার্টমেন্টে কাজ করে। সেখানে অনেক মেয়ে কাজ করতো, তাদের প্রত্যেকের হাতেই একটা করে নাম্বার ছিল যেটা স্ক্যান করে তারা অনেক কিছুই নিতে পারতো। এখানে ভবনগুলোতে অনেক গর্ভবতী মহিলাকে রাখা হয়েছিল আর তাদের খেয়াল রাখা ছিল দীপিকার মতো মহিলাদের কাজ। এবং এখানে আমরা জানতে পারি সুপ্রিম ইয়াসকিনের জন্য সিডিং করা হয় এবং সিডিংয়ের ফলে যে সমস্ত মেয়েরা পজিটিভ হয় মানে গর্ভবতী হয় তাদেরকে সেখানে রেখে যত্ন নেওয়া হয় এবং যেসব মেয়েরা এখানে নেগেটিভ হয় তাদেরকে দিয়ে এখানে কাজ করানো হয়। যেমন দীপিকার মতো মেয়েরা এখানে সেই সমস্ত কাজ করে এবং যে সমস্ত মেয়েরা গর্ভবতী হয় তাদের 150 দিন গর্ভ অবস্থা হওয়ার পর তাদের পেট থেকে সিরাম নিষ্কাশন করা হয় আর এটাই ছিল তাদের কাজ। কিন্তু দেখা যাচ্ছিল সেডিংয়ের 100 দিনের বেশি কোনো মহিলা বাঁচতেছিল না। সে সময় কমান্ডার মানুষ সেখানে আসে এবং সায়েন্টিস্টদের বলে কি ব্যাপার, তোমরা এখনো সিরাম বানাতে পারছো না? তখন সায়েন্টিস্ট বলে সিডিং করার পর কোনো মেয়ে 100 দিনের বেশি বাঁচছেই না। কিন্তু কমান্ডার মানব বলে আমাদের এখনই সিরাম চাই, কারণ সুপ্রিম ইয়াসকিন আমাদের ডেকে পাঠিয়েছে সিরাম নিয়ে। তখন তারা একটি গর্ভবতী মহিলাকে একটি মেশিনের মধ্যে সাপের মতো পাইপ দিয়ে সিরাম নিষ্কাশন করবে, কিন্তু সিরাম নিষ্কাশনের ফলে মহিলার মৃত্যু হয় এবং তার মৃত্যুর সাথেই তাকে আগুনের মধ্যে পুড়িয়ে ফেলা হয়। এবং সেই সময় সিরাম নিয়ে কমান্ডার মানব ইয়াসকিনের কাছে যাবে। সেই সময় সায়েন্টিস্ট বলেন এই প্রজেক্টের ব্যাপার আমি পুরোপুরি ভালোভাবে জানতে চাই, ভালোভাবে না জানলে আমি কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতে পারবো না। তখন কমান্ডার মানব তাকেও নিয়ে যায় সুপ্রিম ইয়াসকিনের কাছে, কাউন্সিলর বাণী সহ। এবং আমরা প্রথমবার সুপ্রিম ইয়াসকিনকে দেখতে পাই, যার চেহারা ছিল অনেক ভয়ানক আর সেরাতারের মতো তার মাথা, আর মাথার মধ্যে ফাটল আগুন জ্বলতেছিল। তারপর আমরা দেখি ইয়াসকিন সেই সিরাম নিয়ে এবং নিজের বুকের মধ্যে ইনজেক্ট করে এবং সঙ্গে সঙ্গে ধপাস করে পানিতে পড়ে যায়। কিন্তু তারপর সে পানি থেকে উঠে এবং ভাসমান অবস্থায় সে সায়েন্টিস্টের কাছে আসে এবং তার গলা ম্যাজিক্যাল বলের মাধ্যমে চেপে ধরে এবং ইয়াসকিন বলে বহু বছর পর আমাকে কেউ মারার চেষ্টা করছে। অর্থাৎ সিরামের জায়গায় সায়েন্টিস্ট আসলে বিষ মিশিয়ে দিয়েছিল। তখন এই সায়েন্টিস্ট ইয়াসকিনের বুকে একটি ছুরি ঢুকিয়ে দেয়, কিন্তু তাতে ইয়াসকিনের কিছুই হয় না। ইয়াসকিন বলে আমি এতবার মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এসেছি যে মৃত্যু আজ আমায় কিছু করতে পারে না। ইয়াসকিন তাকে জিজ্ঞেস করে কেন তুমি আমাকে মারতে চাচ্ছিলে? তখন সায়েন্টিস্ট বলে আমি আগামীর ভালোর জন্যই এমন করছি। কিন্তু ইয়াসকিন বলে আমিও তো তাই করছি, পৃথিবীতে অসৎ ফ্লোট ও জুয়াচোর লোক দিয়ে ভরে গিয়েছিল, সুতরাং সত্য আমি পৃথিবীতে তাদের রেখেছি। পৃথিবীর মানুষ প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছিল, তাই আমি প্রকৃতি পুরোপুরি পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। কিন্তু তুমি চিন্তা করিও না, একটা নতুন যুগ আসতে চলেছে যেটা কলিযুগ। এই সময় আমরা ভৈরবকে দেখি, সে একজন বিশাল ভালো ফাইটার ছিল আর সে টেবিলটিকে ধরেছিল, সে ভৈরবের বিশাল ফ্যান ছিল। এই সময় ভৈরব তার ব্যাগ স্টোরি বলে এবং এখানে আমরা দেখতে পারি রক্সি নামে একটা মেয়েকে যে ভৈরবকে খুবই পছন্দ করত এবং রক্সি 60 দিনের জন্য কমপ্লেক্সের ভিতরে কাজ করার সুযোগ পায়। তখন ভৈরব তাকে রিকোয়েস্ট করে প্লিজ আমাকেও সাথে নিয়ে যাও। তারা দুজনে তখন কমপ্লেক্সে যায়। কমপ্লেক্সে গিয়ে তারা কাজের জায়গা ছেড়ে এদিক সেদিক ঘোরাফেরা করে এবং সেখানে গিয়ে
প্রথমবারের মতো প্রাকৃতিক পরিবেশ দেখতে পায়, অর্থাৎ কমপ্লেক্সের ভিতরে সব রকম সুযোগ সুবিধা সৃষ্টি করে রাখা হয়েছে, কিন্তু এখানে সাধারণ মানুষরা আসতে পারতো না। আর ভৈরব রক্সি এখানে ফলমূল গাছ থেকে পেরে কিভাবে খেতে হয় এটাও তারা জানে না। আর ভৈরবরা কমপ্লেক্সে গিয়ে একটা পার্টি চলছিল, সেখানে নাচানাচি করে এবং বেশি নাচানাচির ফলে গার্ডরা তাকে এখান থেকে বের করে দেয়। অন্যদিকে আমরা রায়াকে দেখি, ওই যে মেয়ে হয়ে ছেলে সেজে থাকা বাচ্চাটি। রায়ার পিছনে একটি রোবট লেগেছিল তাকে ধরার জন্য। সে সময় রায়া ওখান থেকে পালিয়ে আসে। পালাতে পালাতে সে প্রায় মাটির নিচে পুরনো একটি মন্দিরে পৌঁছায় এবং এখানেই শত শত বছর ধরে ধ্যানে মগ্ন ছিল অশ্বত্থামা। এবার রায়ার কাছে অশ্বত্থামার সেই মণিটা ছিল যেটা রুমির কাছ থেকে রায়া পেয়েছিল, এবং সে মণিটি পাওয়ার ফলে নিজের মাথায় লাগায় এবং অশ্বত্থামা আসল রূপে ফিরে আসে। এবং অশ্বত্থামা এক বিশাল ফাইটার ছিল, সুতরাং ওই রোবট তার কাছে কোনো ব্যাপারই ছিল না। অন্যদিকে আমরা দেখি দীপিকাকে, অর্থাৎ আমরা জানতে পারি দীপিকা 5 মাস মানে 150 দিনের প্রেগনেন্ট। কিন্তু দীপিকা এই কথাটা সবার থেকে লুকিয়ে রেখেছে, কারণ সে চায় বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখাতে। এখানে আমরা অপর কর্মচারী মিলিকেও দেখতে পাই যে কোনোভাবে দেখে ফেলে যে দীপিকা গর্ভবতী, এবং সে দীপিকাকে বলে তুমি এটা লুকিয়ে রেখেছো কেন, কষ্ট করার থেকে তুমি যদি বলে দাও তাহলে তো তুমি রানীর মতো থাকবে। কিন্তু দীপিকা চায় না, সে চায় তার সন্তান জন্ম নিক। কিন্তু মিলি বিশ্বাসঘাতকতা করে এবং দীপিকাকে ধরিয়ে দেয়, এবং সায়েন্টিস্টরাও অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব যে কোনো মেয়ে তার পেটে 150 দিন গর্ভবতী অবস্থায় ধারণ করে রাখতে পারছে। অন্য মেয়েরা তো 100 দিনেই পারতেছিল না, এবং তাকে সে যন্ত্রে বসানো হয় যেখানে সিরাম নিষ্কাশন করা হয়। তাকে ওই যন্ত্রটিতে বসানোর সাথেই যন্ত্রটা কেঁপে ওঠে এবং দীপিকা তখনই পরে ওই আগুনের দিকে যাচ্ছিল, কিন্তু আমরা তখনই দেখি সেখানে মিলি চলে এসেছিল এবং বাঁচায়। আসলে মিলি রেবেলের অংশ ছিল, সেও এখানে এজেন্টের মতো কাজ করছিল। সে যখন জানতো দীপিকা গর্ভবতী, তার একমাত্র মিশন হয়ে দাঁড়ায় দীপিকাকে বের করা। কিন্তু সে যদি এইভাবে দীপিকাকে ধরিয়ে না দিত তাহলে কোনোভাবে দীপিকাকে বের করা যেত না, সেজন্য সে এই কাজ করে। এবং দীপিকাকে বের করার সময় আমরা দেখতে পাই ইয়াসকিনের সৈন্যরা সেখানে চলে আসে। মিলি সেখানে তার প্রাণ দেয় এবং দীপিকাকে বের হতে সাহায্য করে। এবার এখান থেকে বেরোনোর সময় দীপিকাকে আগুনের উপর দিয়ে হেঁটে যেতে হবে, আর আমরা দেখতে পাই দীপিকা সাহস করে হেঁটে যায়। দীপিকার আগুনে কিছুই হয় না, আর তখনই আমরা বুঝতে পারি দীপিকার পেটে যে সন্তান সে হচ্ছে কৃষ্ণের 10তম অবতার, মানে কৃষ্ণ দীপিকার পেটে জন্ম নেবে। এবং আমরা সেই কাউন্সিলর বাণী ও কমান্ডার মানবকে দেখি, তারা ওই বড় ধনুক নিয়ে আলোচনা করছিল। এবার কাউন্সিলর বলে ধনুকটাকে তো কালকে আমি স্পর্শ করতে পারছি, কিন্তু আজকে ধনুকটাকে কেউ ধরতেই পারছে না, হঠাৎ কি পরিবর্তন হলো। এবং সে দেখে একটা রোবট ধনুকটাকে ছুটে যেতে আগুনে পুড়ে গেছে। আমরা এখানে জানতে পারি এই ধনুকটি হচ্ছে অর্জুনের ধনুক। এইদিকে দীপিকাকে লিলির দলের লোকরা বাঁচায়। এখানে আমরা 3 জনকে দেখতে পাই, বিরার, আজ্জু এবং কায়রা। আজ্জু এবং কায়রা একে অপরকে ভালোবাসতো। তখন কায়রা দীপিকার নাম দেয় সুমতি। ততক্ষণে কমপ্লেক্সে জারি হয়ে গিয়েছে যে দীপিকাকে ধরে নিয়ে এসে দিবে, সে 1 মিলিয়ন ইউনিট পাবে, এবং তার জন্য চারদিকে দীপিকার খোঁজ পড়ে গেছে। এবং বিরার যখন দীপিকাকে নিয়ে পালাচ্ছিল তখন ইয়াসকিনের কিছু সৈন্য আসে এবং বলে যে তোমাদের গাড়ির পিছনের দিকটা খুলো, আমরা দেখবো তোমাদের গাড়ির পিছনে কেউ আছে নাকি। এবং সেইখানে তাদের কায়রার সাথে ফাইট শুরু হয়ে যায় এবং শেষ অবধি এই ফাইটে কায়রা মারা যায় আর আজ্জু এখানে আহত হয়। এখন বিরার একা কি করবে? ইয়াসকিনের সৈন্যরা বিরার দিকে গুলি করতে যাচ্ছিল, হঠাৎ তখন আমরা দেখতে পাই অশ্বত্থামা এখানে আসে। আর যেহেতু কৃষ্ণ বলেছিল অশ্বত্থামা অমর, মরবে না, তাই এদের গুলিতে কিছুই হয় না। আর দীপিকার কাছে আসতেই অশ্বত্থামার মাথার মণিটি জ্বলে ওঠে। সুতরাং সে বুঝতে পারে দীপিকাই হচ্ছে সেই মহিলা এবং সে দীপিকাকে মা বলে ডাকে। ইয়াসকিনের লোকরা সেখানে খতম হয়ে যায়, কিন্তু তখন সেখানে ভৈরব চলে আসে। ভৈরবও জানতে পেরেছে যে সে দীপিকাকে ধরে দিলে 1 মিলিয়ন পাউন্ড পাবে, তাই সে দীপিকাকে ধরতে আসে। সেখানে অশ্বত্থামাও আছে আর তাদের মধ্যে ভয়ানক ফাইট শুরু হয় এবং ভৈরব অশ্বত্থামার মতো দেখতে অনেকগুলো মানুষ তৈরি করে যেন অশ্বত্থামা বুঝতে না পারে কে আসল ভৈরব। তো অশ্বত্থামা কি আর যেমন তেমন ফাইটার নাকি? সে এগুলো বুঝবে না এবং সে ধরে ফেলে যে কোনটা আসল ভৈরব এবং তাকে মারতে থাকে এবং আজকে প্রথম ভৈরব ফাইটে হেরে যায়। এই সময় ভৈরবকে বাঁচাতে তার রোবোটিক গাড়ি আসে, কিন্তু অশ্বত্থামা গাড়িটাকে এক ঝটকায় খতম করে দেয় এবং তারা সুমতিকে নিয়ে শাম্বালায় এসে পৌঁছায়। এবং শাম্বালায় ঢুকলে আমরা দেখি বহু লোকজন বাস করে এবং তাদের লিডার হচ্ছে মারিয়াম। দীপিকাকে দেখে তারা সবাই খুব খুশি হয়।
ওদের মধ্য থেকে একজন বলে উঠে যে আমরা কি করে বুঝবো যে এই মহিলা সেই মহিলা। এবং তখন প্রথমবারের মতো বৃষ্টি হয় সেখানে, যেখানে শত বছর ধরে বৃষ্টি হয়নি। তখন সবাই শিওর হয় সেই মহিলা যার পেটে কালকি জন্ম নেবে। তখন গাছপালাগুলোতে পাতা গজানো শুরু করে, মানে পুরো এলাকার সমুদ্রের জন্য বাঁচার আলো খুঁজে পায়। এদিকে আমরা কাউন্সিলর বাণীও মানুষকে দেখতে পাই। বাণী বলে যে কয়েকদিনের মধ্যে আকাশে এমন একটি নক্ষত্র উঠবে, এই সময় কালকের জন্ম নেবে। এই সময় আমরা দীপিকাকে অর্থাৎ সুমতিকে ধরতে হবে। এই নক্ষত্র যদি আমরা উঠতে দিতে না পারি তাহলে আগামী 6000 বছর কল্কি জন্ম নেবে না। ফলে তারাও দীপিকাকে খুঁজতে লাগে। ওদিকে আমরা দেখি ভৈরবকে কমপ্লেক্স থেকে বের করে দেয়, কারণ তার জন্য এই দীপিকাকে ধরা যায়নি। এবং তখনই সেখানে মানুষ চলে আসে এবং মানুষকে ভৈরব বলে একমাত্র আমি অশ্বত্থামার সাথে ফাইট করতে পারছি, একমাত্র আমি সুমতিকে নিয়ে আসতে পারবো। তখন মানুষ বলে তুমি পারলে তোমার জন্য আমি কমপ্লেক্স খুলে দিব। অন্যদিকে আমরা শাম্বালা গ্রামের দৃশ্য দেখি। সুমতি দেখতে পায় তার চারপাশে সবাই মারা যাচ্ছে। তখন সুমতি অশ্বত্থামাকে বলে আমার এখানে থাকা উচিত হবে না, কারণ আমি যেখানেই যাচ্ছি সেখানেই মরে যাচ্ছে। যে বাচ্চারা পৃথিবীর এখন আলোই দেখেনি তার জন্য এখনই অনেক মারা যাচ্ছে। তখন অশ্বত্থামা তাকে বলে এই বাচ্চাকে প্রোটেক্ট করাই হচ্ছে আমাদের ধর্ম। এদিকে আমরা ভৈরব অর্থাৎ প্রভাসকে দেখি সব ইউনিট খরচ করে তার গাড়ি ভালো করেছে এবং সে ভাবছে শাম্বালা কোথায়। এবং আশা করি তোমাদের মনে আছে একটি শাম্বালার রেবেলকে ভৈরব ধরে রেখেছিল। এবার ভৈরব তাকে বলে যে আমিও তোমাদের দলে যোগ দিচ্ছি, এবং সেই বলে তার সাহায্যে তার সাথে শাম্বালা চলে আসে। এবং এখানে এসে ভৈরব জেনে যায় সুমতি কোথায়। তারপর তার সাথে থাকা সবাইকে অজ্ঞান করে দেয়। এবার আমরা দেখতে পাই সুমতির কাছে গিয়ে অশ্বত্থামা বলছে আমাদের এখানে বিপদ হতে পারে, আমাদের এখান থেকে চলে যেতে হবে। তারা যখন চলেই যাচ্ছিল তখন তাদের সামনে অশ্বত্থামা, মানে সুমতির সাথেও অশ্বত্থামা আর সামনেও অশ্বত্থামা, আসলে প্রভাস অশ্বত্থামার রূপ নিয়ে এসেছে। এবং অশ্বত্থামার সাথে ভৈরবের ফাইট শুরু হয়। অশ্বত্থামার আসল লাঠির কাছে ভৈরবের নকল লাঠি পেরিয়ে উঠছিল না এবং তার নকল রূপও বেশিক্ষণ টিকে না। তখন সে তার গাড়িতে প্রবেশ করে আর গাড়িটা একটা সুপার হিরো রোবটে পরিণত হয়। অন্যদিকে ততক্ষণে কিন্তু কমান্ডার মানস ও সুপ্রিম ইয়াস্কিনের সৈন্যরা চলে এসেছে এবং তাদের সেনাবাহিনীর সাথে শাম্বালার সেনাবাহিনীর ফাইট শুরু হয়। কমান্ডার মানুষের কাছে কলির তৈরি একটা স্পেশাল অস্ত্র ছিল যেটার নাম ছিল কালীপুরুষ, যেটার মাধ্যমে কিন্তু সে তখন সকলকে শেষ করে দেয়। শাম্বালা সৈন্যরা সবগুলো আস্তে আস্তে পরাজিত হতে থাকে। একসময় মরিয়ম ঠিক করে সুমতিকে স্পেসশিপ করে দূরে পাঠিয়ে দিবে। সে বন্দোবস্ত করে নিজে যুদ্ধে নেমে পড়ে আর হাতে ইলেকট্রিক চাবুকের মতো অস্ত্র ছিল যেটা দিয়ে ফাইট শুরু করে। এবং মরিয়ম দেখতে পেল স্পেসশিপ দূরে চলে গেলেও সুমতি নিচে রয়ে গেছে। সুমতি বলে যেখানে এত মানুষ মরছে যুদ্ধ করছে সেখান ছেড়ে আমি কিভাবে পালাই। তখন আকাশে তাকালে মরিয়ম দেখতে পায় ওই স্পেসশিপটিকে মানুষ উড়িয়ে দিয়েছে, অর্থাৎ দীপিকা যদি ওই স্পেসশিপে থাকতো তাহলে খতম হয়ে যেত। এ সময় মারিয়াম মানুষের সাথে ফাইট করতে যায় কিন্তু সে পারে না, মারা যায়। অশ্বত্থামা একা পারছিল না, তখন ভৈরব অশ্বত্থামার সাথে যোগ দেয়। সে তার নিজের স্বার্থের জন্যই হোক বা যে জন্যই হোক তারা দুজনে মিলে দীপিকাকে বাঁচায়। যখন স্পেসশিপ থেকে দীপিকা পড়ে যাচ্ছিল তখন তারপর অশ্বত্থামা এক ঘুষি দিয়ে প্রভাসকে অজ্ঞান করে দেয়, কিন্তু তখন মানুষ অশ্বত্থামাকে একটা স্পেশাল যন্ত্র দিয়ে আটকে ফেলে। তারপর মানুষ সুমতিকে নিয়ে তার স্পেসশিপে উঠতে যাচ্ছিল, ঠিক তখনই অশ্বত্থামার লাঠিটি ভৈরবের পাশে পড়েছিল। তখনই দেখতে পারি অসাধ্য গাছের শেষ যে পাতাটা ছিল সে পাতাটি উড়ে আসে এবং লাঠির গায়ে পড়ে। ফলে লাঠিটা ভৈরবের হাতে পড়ে। লাঠিটা ভৈরবের হাতে পড়ার সাথেই লাঠিটা জ্বলে উঠে এবং লাঠিটা অ্যাক্টিভ হয়ে যায় এবং ভৈরব লাঠির সাহায্যে ফাইট করে। অর্থাৎ এখানে আমরা একটা জিনিস বুঝতে পারি, ভৈরবই হচ্ছে আসল কর্ণের ঋণকর্ণকর, অর্থাৎ কর্ণের পুনর্জন্ম বলা যেতে পারে, কারণ এই অস্ত্রটা ছিল কর্ণের আর এই অস্ত্রটা যার তার হাতেই পড়লে অ্যাক্টিভ হবে। এবং ভৈরব তার এই অস্ত্রের সাহায্যে কমান্ডার মানুষকে মেরে ফেলে এবং দীপিকাকে বাঁচায়। কিন্তু অস্ত্রটা ভৈরবের হাতে যতক্ষণ ছিল ততক্ষণই কর্ণের ভাব ছিল। যখন অস্ত্রটা পড়ে যায় তখন বর্তমান ভৈরব ফিরে আসে, কিন্তু তার আগের কথা কিছু মনে নেই। সে যে মানুষকে মারলো এগুলো কথা কোনো মনে নেই। এবং অশ্বত্থামা বুঝতে পারছিল এবং সে মনে মনে বলে ভৈরবকে মনে করাতে হবে সে আসলে কে, এবং তার সাহায্য নিয়ে কিন্তু কল্কির জন্ম হবে। সিনেমার লাস্ট সিনে আমরা দেখি ইয়াস্কিনকে দীপিকার থেকে যে এক ফোঁটা সিরাম নিষ্কাশন করেছিল সেটা নিয়ে বানি ইয়াস্কিনের কাছে যায় এবং ইয়াস্কিন সেই সিরামটি গ্রহণ করে এবং
এবং ওই এক ফোঁটা সিরামের সাহায্যে দেখি ইয়াস্কিন বদলে যায়, বুড়ো থেকে যুবক হয়ে যায়। এবং এই সময় আমরা দেখতে পারি তার 6টি হাত এবং তার পাশে 6টি ম্যাজিক্যাল বল, অর্থাৎ কালির নকল করে বানানো। তখন আমরা দেখতে পাই ইয়াস্কিন সেই অর্জুনের ধনুকটি তুলে ফেলে হাতে, অর্থাৎ তার মধ্যে যে এক ফোঁটা কল্কি অবতারের সিরম গিয়েছিল, তার ফলে সেও কিছু শক্তি লাভ করে এবং সে বলে, এবার আমি যাব সুমতিকে উদ্ধার করতে। এবং এখানে আমাদের সিনেমা শেষ হয়ে যায়। অর্থাৎ আমরা সিনেমার শেষে এটাই বুঝতে পারি যে কল্কি 2 আসবে, কারণ পুরোপুরি কাহিনী কিন্তু এখনো শেষ হয়নি।